হামা উপসর্গে আরও 3 জনের মৃত্যু। প্রকোপ মোকাবেলায় সারা দেশে টিকাদান শুরু। পাবে প্রায় 2 কোটি শিশু। পরিস্থিতিকে এখনই মহামারী হিসেবে দেখছেন না স্বাস্থ্যমন্ত্রী। তেল গ্যাসের পর বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড়। আবাসিক ইউনিট প্রতি প্রায় 2 টাকা বৃদ্ধির প্রস্তাব। লুটপাট বন্ধ করে সমন্বয়ের পরামর্শ বিশেষজ্ঞের। এসএসসি পরীক্ষা শুরু কাল। ফর্মে টাকা নিয়ে উধাও শিক্ষক কর্মচারী। মাদারীপুরের 20 শিক্ষার্থীর অংশ নিয়ে অনিশ্চিত। প্রবেশপত্র পায়নি গাইবান্ধার 65 পরীক্ষার্থীও। তেহরান দ্বিতীয় দফার সংলাপ নাকচ করলেও আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের। ইসলামাবাদের পথে জেডি ভ্যান্স। জাহাজ জব্দের প্রতিশোধ নেওয়ার ঘোষণা আইআরজিসির। মেগা প্রকল্পের নামে লুটপাট করে কোটি কোটি টাকা পাচার করেছে পতিত স্বৈরাচারী সরকার। ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্য সহ সব খাতকেই। বগুড়া বিএনপির জনসভায় কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন তার সরকার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে। এ সময় মুক্তিযুদ্ধ বিরোধী ও গুপ্তদের নতুন ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। জনসমুদ্র ভেদ করে প্রিয় নেতার আগমন। হাত নেড়ে বগুড়াবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। গ্রহণ করেন লাখো মানুষের অভিবাদন। স্ত্রী জুবাইদুর রহমানকে সঙ্গে নিয়ে সোমবার বিকেলে বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপির জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান ও সরকার প্রধান তারেক রহমান। স্বৈরাচার আমলে ভোটাধিকার হরণের কথা মনে করে দিয়ে বলেন, দেশের উন্নয়নে ভোটের মাধ্যমে বিএনপিকে 5 বছরের জন্য দায়িত্ব দিয়েছে জনগণ। আল্লাহর রহমতে আজকে এই মিটিং আমরা প্রতিশ্রুতি শপথ গ্রহণ করতে চাই। প্রত্যেকটি সেই শপথ হবে প্রত্যেকটি প্রতিশ্রুতি ইনশাআল্লাহ যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করব। সই করা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালনে আবারও অঙ্গীকারের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল। গুপ্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর আমরা ইনশাআল্লাহ এক এক করে বাস্তবায়ন করব। কিন্তু কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু কথাবার্তা তারা বলা শুরু করেছে। জনগণের স্বার্থে যেই কাজ সেটিকে তারা রেখে দেয়, কিন্তু নিজেদের ক্ষমতা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা কিভাবে কক্ষিগত করতে হবে সেই কাজের জন্য তারা এখন বিভ্রান্ত ছড়াচ্ছে। নতুন ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন জানিয়ে বিরোধী দল জামাতকে ইঙ্গিত করে সরকার প্রধান বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধীদের বিশ্বাস করে না জনগণ। এই গুপ্ত বিভ্রান্তকারীরা জুলাই সনদ নিয়ে বিভ্রান্ত করতে চাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, তারা তো এই দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি, এই দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করেনি। প্রিয় ভাই বোনেরা, যে দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদেরকে কি বিশ্বাস করা যায়? জনগণ যে কারণে বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে সেই সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সবশেষ নির্বাচনী প্রচারণায় এই বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে এসেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠন করে প্রধানমন্ত্রী হয়ে প্রথমবারের মতো সেই মাঠে আসলেন তারেক রহমান, যেখানে তিনি বলছেন যে নির্বাচনী প্রচারণা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলি অক্ষরে অক্ষরে পালন করবেন তিনি। একই সঙ্গে সাধারণ মানুষের সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সহযোগিতা চাইলেন। একই সঙ্গে বললেন, দেশকে এগিয়ে নিতে তাদেরকে ভূমিকা রাখতে হবে সরকারের সঙ্গে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, বগুড়া। পাচারের অর্থ ফিরিয়ে ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, ফ্যাসিবাদী আমলে রাতের আঁধারে আদালত বসিয়ে বেআইনি শাসন চালানো হয়। আর যেন কেউ ফ্যাসিবাদ কায়েম করতে না পারে সে লক্ষ্যে কাজ করছে সরকার। বগুড়ায় সিটি কর্পোরেশন, খাল খনন, ই বেইল সহ একগুচ্ছ উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করে একথা বলেছেন সরকার প্রধান। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। আরও একটি পৈতৃক বাড়িতে এলেন প্রধানমন্ত্রী। দায়িত্ব নেয়ার পর প্রথমবার বগুড়ায় তারেক রহমান। জনতার ভালোবাসার উত্তর দিলেন তাদের সঙ্গে মিশে গিয়ে। 1979 সালে বগুড়ার গাবতলীতে চৌকির দহ খাল খনন করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 47 বছরের সময়ের স্রোত আর অবহেলায় বাবার স্মৃতিবিজড়িত মৃতপ্রায় সেই খাল উদ্ধারে নামলেন তারেক রহমান।
চাষাবাদ সহ শুষ্ক মৌসুমে পানি সরবরাহ নিশ্চিতে সবাইকে খাল খনন ও সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান সরকার প্রধানের। আমরা এই খালটাকে পুনর্খনন করি, এই খালের মধ্যে পানি নিয়ে আসি, এই খালের দুই পাশে আমরা গাছ লাগাই, এই খালের মধ্যে মাছ ছাড়ি। তরুণ যুবক যারা আছে, যারা বেকার আছে, তাদেরকে আমরা দেখবো এই খালটা লিজ দেওয়া যায় নাকি, তাহলে তারা এখানে মাছের চাষ করতে পারবে। মা বোনেরা পাশে দিয়ে শাকসবজি করতে পারবে। খালের দুপাশে বড় বড় গাছ লাগাতে হবে। শহীদ জিয়া কলেজ মাঠে দ্বিতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, পাচারের অর্থ ফিরিয়ে ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণকে তা দেওয়া হবে। বিগত স্বৈরাচারের সময় যেই দুর্নীতি হয়েছে, দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে, আমরা এই দুর্নীতিটাকে রোধ করতে চাই, কারণ এটা জনগণের টাকা। সেই টাকা দিয়ে আমরা ফ্যামিলি কার্ড করব ইনশাল্লাহ, সেই টাকা দিয়ে আমরা কৃষক কার্ড করব ইনশাল্লাহ। পরিবারের আর্থিক সচ্ছলতা এবং নারীর মর্যাদা নিশ্চিতে নির্বাচনী প্রতিশ্রুতিতে তারেক রহমান জানিয়েছিলেন, দরিদ্র, হতদরিদ্র এবং নিম্নবিত্ত পরিবারের একজন নারী সদস্যকে ফ্যামিলি কার্ড তুলে দিবেন তিনি। প্রধানমন্ত্রী হওয়ার পরে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছিলেন গত 10ই মার্চ এবং সেই কার্যক্রমের দ্বিতীয় ধাপ আজ বগুড়া থেকে শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি এই সফরে বাগবাড়িতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন সরকার প্রধান। আজকে আনুষ্ঠানিকভাবে আমরা এই টিকাদান কর্মসূচি সারা দেশে শিশুদের মধ্যে আমরা শুরু করেছি। এদিন দুপুরে সিটি কর্পোরেশনের যে দীর্ঘদিনের দাবি বগুড়াবাসীর নাম ফলক উন্মোচন করে অবসান হলো সেই অপেক্ষার। এ সময় প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন বগুড়া সিটি কর্পোরেশন গঠনে বিগত সময়ে বিএনপি সরকারের তৎপরতার কথা। বহুদিনের একটি প্রত্যাশা ছিল যে বগুড়া শহরটি একটি সিটি কর্পোরেশন হবে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমরা ধীরে ধীরে সেইগুলোর ম্যাক্সিমাম বেশিরভাগ যেগুলো সুযোগ সুবিধা থাকে একটি সিটি কর্পোরেশন হলে সেই সুযোগ সুবিধাগুলো আমরা গড়ে তুলেছিলাম। এর আগে বগুড়া সহ 7 জেলায় বেইল বন্ড পদ্ধতির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন সরকার প্রধান। বলেন, ফ্যাসিবাদী আমলে বিচার ব্যবস্থাকে দলীয় আদালতে পরিণত করা হয়েছিল। ফ্যাসিবাদী শাসন আমলে বিচার বিভাগকে দলীয় আদালতে পরিণত করা হয়েছিল। আইনের দোহাই দিয়েই এমনকি রাতের বেলা আদালত বসিয়ে ভিন্ন দল এবং মতের শত শত মানুষকে শাস্তি দেওয়া হয়েছে। কখনো যাতে কোনো স্বৈরাচার কিংবা তাবেদার জনগণের অধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে না পারে, সেটি নিশ্চিত করাই এখন সময়ের দাবি। দিনের প্রথম কর্মসূচিতে বগুড়া জেলায় অ্যাডভোকেটস বার সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ সময় ভবন নির্মাণ, লাইব্রেরি এবং মসজিদের জন্য আর্থিক সহায়তা তুলে দেন তারেক রহমান। মসজিদটির জন্য 5 লক্ষ টাকা এখানে দেওয়া হয়েছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, বগুড়া। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে 36 প্রার্থীকে মনোনীত করেছে বিএনপি। মনোনীতদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে এক দোয়া মাহফিলে তিনি বলেছেন, ধাপে ধাপে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার। বেশ কয়েকদিন ধরে সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে সরগরম ছিল গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয় প্রাঙ্গণ। শুক্র ও শনিবার প্রায় 900 মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার নেয় দলটি। সাক্ষাৎকারে প্রার্থীরা বিগত সময়ে নিজেদের ভূমিকা তুলে ধরা সহ দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ারও অঙ্গীকার ব্যক্ত করেন। সোমবার মনোনয়ন বোর্ড সেলিমা রহমান, শিরিন সুলতানা, নীলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, সানজিদা ইসলাম তুলি সহ 36 প্রার্থীর নাম নিশ্চিত করেছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নীলোফার চৌধুরী মনি, নজরুল ইসলাম চৌধুরী, নিপুণ রায় চৌধুরী, জিবা আমিন খান, আক্তার উদ্দিন আহমেদ, মাহমুদা হাবিবা, পিতা মোহাম্মদ আইন উদ্দিন, মুসাম্মদ সাবিরা সুলতানা। এই 36 জন বিএনপি এবং বিএনপির জোট থেকে যাদেরকে সিলেকশন করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে। এর আগে সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশে সুসময় অনেকটাই ফিরে এসেছে মন্তব্য করে পরবর্তীতে কোনো সরকার যেন গুমের মতো নিষ্ঠুর পথ আর অবলম্বন না করে সরকারকে সেই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী। ক্ষমতায় আসার পর বিএনপি সরকার বিভিন্ন অঙ্গীকার পূরণ করে যাচ্ছে বলেও জানান তিনি। যারা গুম করেছেন সেই কর্মকর্তারা তো আছেন বিভিন্ন জায়গায়, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে রিমান্ডে নিয়ে বলুন কিভাবে গুম করেছেন, কোথায় গুম করেছে, কোথায় আছে।
এদিকে আলোচনায় থাকলেও মনোনয়ন থেকে বাদ পড়েছেন কনক চাপা, বেবি নাজনীন, ন্যান্সি চমক সহ বিভিন্ন গায়ক ও অভিনেত্রী। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে 13 প্রার্থীকে মনোনয়ন দিয়েছে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। সোমবার এক বিজ্ঞপ্তিতে তাদের নাম ঘোষণা করা হয়। জামায়াত থেকে মনোনীতরা হলেন নুরুন্নিসা সিদ্দিকা, মার্জিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নি, মার্দিয়া মমতাজ, নাজমুন্নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজিদা সামাদ ও শামসুন্নাহার। এনসিপি থেকে মনিরা শারমিন ও মাহমুদ আলম মিতু। এছাড়াও জাকপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান, বাংলাদেশ খিলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম এবং জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমও 11 দল ঐক্য থেকে মনোনয়ন দেওয়া হয়। রাত 11টার সময় আরও থাকছে ভোজ্য তেলের বাজারে যুদ্ধের প্রভাব। বোতলজাত সয়াবিনের দাম না বাড়লেও খোলা তেল প্রতি লিটারে বেড়েছে 10-15 টাকা। সরবরাহ সংকটের দাবি বিক্রেতাদের। এবার বাড়তে পারে বিদ্যুতের দাম। আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে ইউনিট প্রতি দাম 70 পয়সা থেকে 1 টাকা 80 পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে বিদ্যুৎ বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন দাম বৃদ্ধি নয়, লুণ্ঠন রোধ করে ঘাটতি সমন্বয় করতে হবে। ফারুক ভুঁইয়া, রবিনের রিপোর্ট। বৈশ্বিক সংকটের জেরে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে জ্বালানি তেল, তার উপর 18 দিনের ব্যবধানে 2 দফায় ব্যাপক হারে বাড়ল এলপি গ্যাসের দামও। জ্বালানি পণ্যের ক্রমাগত এই দাম বৃদ্ধির মধ্যে এবার বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড়। তবে বিপরীতে সমান তালে বাড়েনি সাধারণ মানুষের আয়। তাই ব্যয়ের সম্ভাব্য খড়গ নিয়ে সবার মধ্যেই কম বেশি উদ্বেগ। আপনারা বিদ্যুৎ বিল বাড়ান, বাড়িওয়ালারা ঘর ভাড়া বাড়ায়। সবগুলো মিলে জনগণ একটা নাবিশ্বাসের মধ্যে আছে। নিম্ন স্তরের মানুষের যারা ডেইলি রোজগার করে তাদের তো খুব সমস্যা। চলতি অর্থ বছরে এই খাতে ঘাটতি দাঁড়াতে পারে প্রায় 56,500 কোটি টাকা। ঘাটতি সমন্বয়ে 3টি বিকল্প প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। তাতে পাইকারি পর্যায়ে দাম বাড়িয়ে 5,000 থেকে প্রায় 12,500 কোটি টাকা পর্যন্ত ভর্তুকি কমানোর রূপরেখা তুলে ধরা হয়। অন্যদিকে খুচরা পর্যায়ে লাইফলাইন বাদে অন্যান্য আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে 70 পয়সা থেকে 1 টাকা 80 পয়সা পর্যন্ত ইউনিট প্রতি দাম বাড়ানোর প্রস্তাব বিদ্যুৎ বিভাগের। মন্ত্রিসভার সম্মতির পর সে অনুযায়ী প্রস্তাব পাঠানো হবে এনার্জি রেগুলেটরি কমিশনে। খুব প্রাথমিক পর্যায়ে আলাপ আলোচনা হচ্ছে, এটা বলার মতো এখনো কিছু আসে নাই, দেখি কি হয় আর কি। জ্বালানি তেলের পর এবার বিদ্যুতের দাম বাড়ানো হলে তার চাপ কতটা নিতে পারবে সাধারণ মানুষ, কিংবা অর্থনীতিতে বা এর প্রভাব পড়বে কতটুকু, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কোথায় অন্যায়ভাবে ব্যয় বাড়ানো হয়েছে, কোথায় অযৌক্তিকভাবে ব্যয় বাড়ানো, কোথায় ব্যয় বাড়িয়ে সেই টাকা লুণ্ঠন করা হয়েছে, সেসব খুঁজে বের করতে হবে। দাম না বাড়িয়ে কিভাবে ঘাটতি কমানো সম্ভব সে পথও বাতলে দিচ্ছেন ভোক্ত অধিকার সংগঠন ক্যাবের জ্বালানি উপদেষ্টা। পয়লা বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যদি পুরোপুরি কাজে লাগাতে পারি তাহলে আদানির বিদ্যুৎ সহ ফার্নেসের বিদ্যুৎ আমাদের কাজে লাগে না, দরকার পড়ে না। আমরা সেখানে প্রায় 30,000 কোটি টাকা সাশ্রয় করতে পারি। বিদ্যুৎ বিভাগের নথিতে বলা হয়েছে 2 বছরের মধ্যে দাম না বাড়ানোর প্রাথমিক পরিকল্পনা থাকলেও ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বিকল্প ভাবতে হচ্ছে সরকারকে। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। সঙ্গী থাকুন। হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে আরও 3 শিশু। হাসপাতালে ভর্তি 1344 জন। হাম সংক্রমণের বর্তমান পরিস্থিতির দিকে এখনই মহামারী বলা যাবে না। পরিস্থিতি তৈরি হয়নি জরুরি অবস্থা ঘোষণারও। ঝুঁকিপূর্ণ 30 উপজেলা ও 4টি সিটি কর্পোরেশনের পর এবার সারা দেশে শুরু হলো হামের টিকাদান কর্মসূচি। সোমবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিটল এঞ্জেলস সেমিনার স্কুলে হাম রুবেলা টিকা কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। লম্বা লাইনে দাঁড়িয়ে শিশুদের টিকা দেন অভিভাবকরা। জানান হামের সংক্রমণ বৃদ্ধিতে শঙ্কিত হলেও টিকা পাওয়ায় কিছুটা স্বস্তিতে তারা। আতঙ্কিত ছিলাম যে কবে নাগাদ টিকা আসবে, এখন আমরা যে টিকা, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আশায় রয়েছিলাম যে কবে টিকাটা আসবো, যেমন টিকাটা দিতে পারলে যেমন বাচ্চাগুলো সুস্থ থাকবে। হাম সংক্রমণের বর্তমান পরিস্থিতিকে এখনই মহামারী বলা যাবে না বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। জরুরি পরিস্থিতি ঘোষণার মতো অবস্থা এখনো হয়নি উল্লেখ করে বলেন, দেশব্যাপী টিকাদানের কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। ইমার্জেন্সি ঘোষণা করার মতন অবস্থা দেশে হয় নাই। ভ্যাকসিনেটের কাজটা এগিয়ে গেলে এই অ্যাটাকটা যেটা আক্রান্তের যে পরিমাণটা আমাদের শিশুদের উপর মিজেলসের, এটা কমে আসবে। পরে রাজধানীর শাহজাদপুর লাইট ফেয়ার স্কুলে টিকা ক্যাম্পেইন পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
এদিকে সিলেট, ঝালকাঠি, পিরোজপুর সহ বিভিন্ন জেলায়ও 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের হামের টিকা দেয়া শুরু হয়েছে। জায়গায় জায়গায় সেগুলির কমতি, এই সমস্ত কারণই হচ্ছে গত 1.5-2 বছরে জনস্বাস্থ্যের প্রতি সবথেকে বেশি অবহেলা করা হয়েছে। সময় মতো যদি শিশুদেরকে এই রোগ প্রতিরোধের ক্ষমতা সম্পন্ন টিকা ভ্যাকসিনগুলিকে দেওয়া হয় তাহলে কিন্তু এই সমস্ত রোগের জীবাণু তাদেরকে আক্রমণ করতে পারে না। চলমান কর্মসূচিতে প্রায় 2 কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য সরকারের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। রাত 11টার সময় আরও থাকছে। টাঙ্গাইলে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ট্রাকের চালক ও হেলপার নিহত, আহত বাস যাত্রীদের স্থানীয় হাসপাতালে ভর্তি। এবার বাণিজ্যের সংবাদ। আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বাড়ায় দেশের বাজারে এর প্রভাব পড়েছে। সরকারের অনুমোদন না থাকায় বোতলজাত তেলের দাম না বাড়লেও খোলা তেলের দাম কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ভোজ্য তেলের দাম বাড়লেও সরকারের অনুমতি না মেলায় বোতলজাত সয়াবিনের দাম বাড়াতে পারেনি কোম্পানিগুলো। তবে কারণ বাজারের চিত্র বলছে গত মাসের তুলনায় লিটার প্রতি 5 থেকে 20 টাকা পর্যন্ত বেশিতেই বিক্রি হচ্ছে ভোজ্য তেল। গত 3 মাস থেকে বাজার যে অবস্থা আছে সেই অবস্থায় আছে। তেলের দামটা সামান্য একটু বাড়ছে, আগেও ছিল 2 কেজি 380 টাকা, এখন 400 টাকা বিক্রি করতেছে। আগের চেয়ে একটু কম খাই, তারা তো আর কিছু করার নেই। অনেকে 1 মাসিক বাজার করে, তারা গত মাসে কিনছে, আবার এই মাসে আইসা যখন শুনে যে একটু বাড়তি, তখন এরা তো গাছেতে বইরা জায়গা। বিক্রেতারা বলছেন বোতলজাত তেলের দাম না বাড়লেও খোলা তেলের বাজার চড়া। জ্বালানি সংকটে তেল পরিবহন জটিলতায় সাময়িকভাবে দাম বেড়েছে। খোলা তেলের দাম বাড়ছে কিন্তু বোতল তেলের দাম বাড়ে না। তো হিসাবে 8 টাকা 10 টাকা কেজিতে বাড়ছে। আগে গাড়ি ভাড়া দিতাম 9000, এখন হয়ে গেছে 13000। তবে বড় কোম্পানিগুলোর কাছ থেকে চাহিদা মতো তেলের যোগান পাচ্ছে না বলে অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। তেলটা আমরা পাচ্ছি কম, মানে কোম্পানির কাছ থেকে একটু সাপ্লাই কম হচ্ছে, বলতেছে যে ওই তাদের রিফ্রেশিং করতে সময় লাগতেছে। রূপচাঁদা দেয় কিন্তু রূপচাঁদার লগে সরষের তেল বা বলাচল কিনতে হয়। তেল দিয়ে 40টা থাবাতা, এভাবে করে তো আমি কাস্টমারদের বিক্রি করতে পারবো না। বৈশ্বিক সংকটের মধ্যেও ভোজ্য তেলের বাজার সহনীয় রাখতে নীতি নির্ধারকদের আরও সজাগ থাকার অনুরোধ বাজার সংশ্লিষ্টদের। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশি ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। দেখছেন রাত 11টার সময়, সঙ্গী থাক। কাল এসএসসি পরীক্ষা শুরু হলেও ফর্ম পূরণের টাকা জমা না দিয়ে উধাও হয়েছেন শিক্ষক কর্মচারী। মাদারীপুরের প্রবেশপত্র না আসায় এসএসসি পরীক্ষায় বসা নিয়ে অনিশ্চয়তায় 20 শিক্ষার্থী। এদিকে এখনও প্রবেশপত্র পায়নি গাইবান্ধার 2 স্কুলের শিক্ষার্থীরাও। ফর্ম পূরণে টাকা নিয়ে উধাও শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মূল্যায়ন পরীক্ষায় 2 বিষয়ে ফেল করে 20 শিক্ষার্থী। তাদের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের আশ্বাস দিয়ে বিদ্যালয়ের খণ্ডকালীন সহকারী শিক্ষক সোহেল মোরল ও অফিস সহায়ক নুর আলম লিটন জনপ্রতি 15,000 টাকা করে নেন। কিন্তু ফর্ম পূরণের টাকা ব্যাংকে জমা না দেওয়ায় আসেনি ওই 20 শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার প্রবেশপত্র। বিষয়টি জানতে পেরে সোমবার সকালে বিদ্যালয় মাঠে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে ভুক্তভোগী শিক্ষার্থীরা। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। চোখে মুখে উৎকণ্ঠা নিয়ে ইউনো অফিসের বারান্দায় প্রবেশপত্রের আশায় গাইবান্ধার জুনুদহ উচ্চ বিদ্যালয়ের 36 শিক্ষার্থী। পরীক্ষার্থীদের অভিযোগ, প্রবেশপত্রের জন্য দফায় দফায় টাকা দাবি করেন বিদ্যালয়ের অফিস সহকারী নাইম। বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা তলব করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। এদিকে প্রবেশপত্র পায়নি পলাশবাড়ী উপজেলার গৃধারীপুর উচ্চ বিদ্যালয়ের 29 পরীক্ষার্থীও। ফুলছড়ির কঞ্চিপাড়া এমইউ একাডেমির 150 পরীক্ষার্থীর হাতে ভুলে ভরা প্রবেশপত্র দেয়া হয় বলে অভিযোগ উঠেছে। মিরুন আহমেদ, সময় সংবাদ। দেখছেন রাত 11টার সময়। বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। পুলিশ জানায় ময়মনসিংহের দিক থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ঢাকার দিকে আসছিল। ভোরে হামিদপুর এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ। এতে ঘটনাস্থলে ট্রাক চালক নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান ট্রাক হেলপার।
দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন।